বন্ধুরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। অনেক দিন পর তোমাদের সাথে আবার ক্লাস শেয়ার করছি। আমরা অ্যান্টিবায়োটিক ব্যাচের যে ক্লাসগুলো অধ্যায় ভিত্তিক শুরু করব বলেছিলাম এবং শুরু করে মাঝপথে আমরা কিছু অফ করেছিলাম কিছু প্রবলেমের জন্য। তা আমি চেষ্টা করব, আমি নিজে একা তোমাদের ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে স্যাররা আসলে তোমাদের ক্লাস নেবে, কিন্তু আমি চেষ্টা করব অল্প অল্প করে তোমাদের এই ক্লাস অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো শেষ করার। তা আমি ভূগোলের এর আগের নদ নদী পর্যন্ত করিয়েছি, প্লেলিস্ট তোমরা গিয়ে চেক করতে পারো। প্লেলিস্টে দেখবা দেওয়া আছে, নদ নদী পর্যন্ত করেছি আমরা, একদম প্রথম থেকে অধ্যায় ভিত্তিক করতে করতে আসি। ভারতের ভূপ্রকৃতি থেকে শুরু করেছি, একদম তোমার নদ নদী পর্যন্ত করিয়েছি। আজকে আমি মৃত্তিকা করাবো, ভারতের মৃত্তিকা। আর এই একটি ক্লাসেই মৃত্তিকার সবটা কমপ্লিট করার চেষ্টা করব। কম্পিটিটিভ লাইনে দেখো, যদি তুমি বেসিক না জানো তাহলে কিন্তু তোমার অনেক প্রবলেম। তাই আমি চেষ্টা করব সংক্ষেপের ওপরে বেসিকটাকে জানার চেষ্টা করব, এবং এটি ডাব্লিউবিপি, কেপি, কনস্টেবল, এসআই এবং ডব্লিউবিসিএস পর্যন্ত তোমাদের ক্লিয়ার হবে। আমি আশা করছি এর বাইরে সেরকম কোশ্চেন আসবে না। তাই স্মার্টভাবে পড়ো, অল্পর মধ্যে অনেক কিছু পাবে। চলো আজকে আমরা দেখব, তাহলে বেশি কথা না বলে চেষ্টা করব রেগুলার ক্লাস দেওয়া। চলো ক্লাসটি দেখলে তোমরা বুঝতে পারবে, তার আগে তোমরা বুঝতে পারবে না। ভারতের মৃত্তিকা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, যেটাকে ICAR বলা হয়, ভারতের মাটিকে মোট 8টি ভাগে ভাগ করা হয়েছে বা ভাগ করেছে। সেই ভারতের 8টি ভাগকে আমরা প্রথমত দেখব এবং এক একটি পার্ট ধরে ধরে আমরা অ্যানালাইসিস করতে করতে যাব। আজকের ক্লাসটি তোমরা দেখো এবং এটাকে চেষ্টা করবে নোট করে রাখতে। হয়তো ছোট চ্যানেল থেকে, ছোট দিমাগ থেকে তোমরা শুনছো, কিন্তু এটা যে কত ইম্পর্টেন্ট একটা ক্লাস সেটা তোমরা বুঝতে পারবে না। খুব সহজে ছোট্ট করে এগুলো পেড কোর্সেও সে এত সুন্দর করে তোমরা পাবে না। দেখো তাহলে 8টি ভাগ কি কি আমরা দেখব। পাললিক মৃত্তিকা, কৃষ্ণা মৃত্তিকা, রেগুর, কৃষ্ণা মৃত্তিকা বা রেগুর, লোহিত মৃত্তিকা বা লাল মাটি, ল্যাটেরাইট মৃত্তিকা, পার্বত্য মৃত্তিকা, তারপরে মরু অঞ্চলের মৃত্তিকা, ক্ষারীয় ও লবণাক্ত মৃত্তিকা, মার্শি ও পিট মৃত্তিকা। এই 8টি ভাগ আমরা পরপর পড়তে পড়তে যাব এবং অ্যানালাইসিস করব। প্রথমে আমরা যে ভাগটি পাবো সেটা হচ্ছে পাললিক মৃত্তিকা। পাললিক মৃত্তিকা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, কারণ আমাদের ভারতবর্ষের সব থেকে বেশি পরিমাণের যে মৃত্তিকাটা পাওয়া যায় সেটা হচ্ছে পাললিক মৃত্তিকা। ভারতের উত্তরে বিশাল সমভূমি অঞ্চলে এই মৃত্তিকা দেখা যায়। এই মৃত্তিকা গঙ্গা, ব্রহ্মপুত্র, পলি দ্বারা গঠিত। তাহলে এই পাললিক মৃত্তিকা কোথা থেকে তোমার গঠিত? গঙ্গা এবং ব্রহ্মপুত্রের পলি দ্বারা গঠিত, বোঝা গেল। এই মৃত্তিকা ভারতের সর্বোচ্চ অঞ্চল জুড়ে তোমার কিন্তু প্রায় 43% এই মৃত্তিকা তোমরা দেখতে পাবে বা পেয়ে থাকবে। তাহলে আমরা সব থেকে বেশি মৃত্তিকা যেটা পেয়ে থাকবো সেটা 43% প্রায়, সেটা হচ্ছে এই পাললিক মৃত্তিকা, বোঝা গেল। পাললিক মৃত্তিকাকে দুটি ভাগে ভাগ করা হয়। পাললিক মৃত্তিকাকে কয়টি ভাগে ভাগ করা হয়? দুটি ভাগে। এটা ভীষণই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে খাদার মৃত্তিকা, এটা ভাঙর মৃত্তিকা। এটা পরীক্ষায় বা যে কোনো কোশ্চেনে তোমরা দেখবে দেখবে ভাঙর এবং খাদার নিয়ে একটা না একটা কোশ্চেন থাকেই, তাই জিনিসটাকে একটু ভালো করে বোঝো। দেখো খাদার মৃত্তিকা কোনগুলো? নদীর প্লাবন ভূমিতে নবীন পলি দ্বারা খাদার মৃত্তিকা গঠিত হয়। খাদার মৃত্তিকায় বালির ভাগ বেশি থাকে, বোঝা গেল। তাহলে নদীর একদম কাছে বা প্লাবন ভূমিতে নবীন পলি দ্বারা খাদার মৃত্তিকা সৃষ্টি হয়, আর এটি কিন্তু বালির ভাগ বেশি থাকে। আর ভাঙর মৃত্তিকা তাহলে কোনটা? ভাঙর হচ্ছে নদীর দূরবর্তী, নদী থেকে একটুখানি দূরবর্তী যেসব এলাকাগুলো উচ্চ ভূমিতে প্রাচীন পলি দ্বারা ভাঙর মৃত্তিকা গঠিত হয়। এই মৃত্তিকাগুলো কিন্তু খুব একটু শক্ত হয়। এখানে কিন্তু এই মৃত্তিকায় কাদার ভাগটা বেশি। তাহলে আমরা দেখছি ভাঙর মৃত্তিকায় কাদার ভাগ বেশি, আর খাদারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বালির ভাগটা বেশি, বোঝা গেল। তাহলে আমরা এই যে পাললিক মৃত্তিকা থেকে আমরা কম বেশি এই মানে ডিটেলসটুকু আমরা একটু জানলাম, বোঝা গেল। এতটুকু জানতে হবে। এরপরে চলো আমরা দেখব কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা, যেটাকে ব্ল্যাক সয়েলও বলা হয়। কেন বলা হয় সব কিছু আমরা দেখছি, বলে দেবো। দক্ষিণাত্য লাভা মালভূমি অঞ্চলে এই বিশেষ মৃত্তিকা দেখা যায়। তাহলে কোথায় দেখা যায়? দক্ষিণাত্য তোমার লাভা মালভূমি অঞ্চলে এই বিশেষ মৃত্তিকা দেখা যায়, কৃষ্ণ মৃত্তিকাটাকে দেখা যায়। এই মাটি এই মাটি রেগুর বা কৃষ্ণা, এই তোমার
কৃষ্ণ কার্পাস মৃত্তিকা নামে পরিচিত। দেখো এখানে কার্পাস মৃত্তিকা নামে পরিচিত কেন? এই কৃষ্ণ মৃত্তিকাটা কার্পাস মৃত্তিকা নামে পরিচিত কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণের কার্পাস উৎপন্ন হয়। বোঝা গেল? তাই কৃষ্ণ মৃত্তিকায় প্রচুর পরিমাণে কার্পাস উৎপন্ন হয়, সেই জন্য ওকে কৃষ্ণ মৃত্তিকাও বলা হয়। দেখো লাভা গঠিত ব্যাসল্ট শিলা থেকে এই মৃত্তিকার উৎপন্ন হওয়ার জন্য এই মৃত্তিকার রং কালো হয়। দেখিছো? তাই একে ব্ল্যাক সয়েল বলা হয়। ব্ল্যাক সয়েল বা কালো মৃত্তিকা বা কালো রঙের হয় বা কালো মৃত্তিকা বলা হয় কাকে? কৃষ্ণ মৃত্তিকা। কেন বলা হয়? লাভা গঠিত ব্যাসল্ট শিলা থেকে এই মৃত্তিকা উৎপন্ন হয়, সেই জন্য। আশা করছি ডিটেলস তোমরা এগুলোকে মানে নোট করে নেবে। যারা কিন্তু একদম সিরিয়াস স্টুডেন্ট, আমি জানি তাদের চোখে যদি এইটা পড়ে ক্লাসটা, তারা এগুলোকে ছাড়বে না। এই নোটটা যে কীরকম নোট সেটা তারাই বুঝবে। এই মৃত্তিকার চুন কাদার ভাগ বেশি থাকায় এর জল ধারণ ক্ষমতাও কিন্তু বেশি। দেখো এই কৃষ্ণ মৃত্তিকায় চুন এবং কাদার ভাগ বেশি থাকায় এর জল ধারণ ক্ষমতা বেশি। প্রশ্ন আসতে পারে জল ধারণ ক্ষমতা কোন মৃত্তিকার বেশি? এই মৃত্তিকায় পাওয়া যায় কিন্তু মহারাষ্ট্র, প্রধানত মহারাষ্ট্রে এটা বেশি পাওয়া যায়। এছাড়া গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু রাজ্যেও কিন্তু পাওয়া যায়। চলো পরবর্তী মৃত্তিকাটা দেখি। লোহিত মৃত্তিকা বা রেড সয়েল। রেড সয়েল বা লাল মৃত্তিকা কেন বলা হয় সেটা চলো আমরা দেখব। দেখো তোমার আর্কিয়ান যুগে তোমার গ্যানিট, নাইস প্রভৃতি প্রাচীন শিলা ক্ষয়ীভূত হয়ে লোহিত মৃত্তিকার সৃষ্টি হয়েছে। বোঝা গেল? তো লোহিত মৃত্তিকা কোথা থেকে সৃষ্টি হয়েছে? দেখো লোহার ভাগ বেশি থাকায় এর রং কিন্তু লাল। দেখো লোহার ভাগ বেশি থাকায় কিন্তু এই লোহিত মৃত্তিকা লাল রঙের দেখায়। এটি কিন্তু ছোটনাগপুর, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক অঞ্চলে এই মাটি দেখা যায়। তাহলে এখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা লোহার ভাগ বেশি থাকে কোন মাটিতে? লোহিত মৃত্তিকায়, সেই জন্য লাল রঙের দেখায়। এটা কিন্তু আমাদেরকে একটু জেনে রাখতে হবে। চলো পরবর্তী মৃত্তিকাটা দেখি। লেটেরাইট মাটি। এই লেটেরাইট মাটি ইটের মতো শক্ত ও লাল রঙের বলে এই মৃত্তিকার নাম লেটেরাইট। এই মৃত্তিকার অত্যন্ত অনুর্বর। এই মৃত্তিকা অত্যন্ত অনুর্বর। কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, তারপরে মহারাষ্ট্র, অসম ও পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলেও দেখা যায়। বোঝা গেল? তাহলে এই মৃত্তিকা দেখবা যারা কেরালা বা অন্যান্য জায়গায় মৃত্তিকা দেখেছো তারা বুঝতে পারবে পাথরে পাথরে বা ইটের কুচি কুচি মনে হবে এরকম, যে ইটের মতো শক্ত, এগুলো লাল রঙের হয়। এই মৃত্তিকা তোমার লেটেরাইট মৃত্তিকা। বোঝা গেল? এই লাল রঙের বা ইটের মতো শক্ত মৃত্তিকায় কিন্তু লেটেরাইট মৃত্তিকা। এই মৃত্তিকার অত্যন্ত কিন্তু অনুর্বর, মনে থাকবে অনুর্বর। চলো পরবর্তীটা দেখি। পরবর্তী দেখো পার্বত্য মৃত্তিকা। পার্বত্য মৃত্তিকা দেখো খুবই ইম্পর্টেন্ট এটা। পার্বত্য মৃত্তিকা অরণ্যের লতা পাতা পচে হিউমাস রূপান্তরিত হয়েছে। মাঝারি উর্বর এবং অম্লতাযুক্ত এই অঞ্চলে তোমার পডসল মৃত্তিকা অনুর্বর। বোঝা গেল? সরল বর্গীয় বনভূমির লতাপাতা, কাণ্ড, ফুল, ফল প্রভৃতি জমে এক ধরনের অম্ল প্রভৃতির ধূসর রঙের অনুর্বর মাটির সৃষ্টি হয়। একেই পডসল মৃত্তিকা বলা হয়। বোঝা গেল? একেই পডসল মৃত্তিকা বলা হয়। পশ্চিমবঙ্গের পডসল বা পার্বত্য মৃত্তিকা। বোঝা গেল? পশ্চিম হিমালয় ও নীলগিরি পর্বতের উচ্চ পার্বত্য অংশে পডসল মৃত্তিকা দেখা যায়। রুশ শব্দ পডসল এর মানে হচ্ছে ধূসর, এর মানে হলো ধূসর। তাহলে পডসল এর মানে হচ্ছে ধূসর। বোঝা গেল? চলো পরবর্তী দেখি। বালুকাময় মরুমৃত্তিকা। বালুকাময় মরুমৃত্তিকা এটা তোমার কোথায় এগুলো দেখা যায় বলো তো? এগুলো আমাদের রাজস্থান, গুজরাট ও কচ্ছের অংশে বিশেষ এই মৃত্তিকা দেখা যায়। লবণের ভাগ বেশি এই মৃত্তিকায়। কোন মৃত্তিকায়? মরু মৃত্তিকায় কিন্তু লবণের ভাগ বেশি। বোঝা গেল? বালুকাময় মরু মৃত্তিকা শিরোজেম নামেও পরিচিত। তাহলে এই শিরোজেম নামে কোন মৃত্তিকা পরিচিত যদি কোয়েশ্চেন আসে তাহলে তোমাদেরকে বলতে হবে বালুকাময় মরু মৃত্তিকা কিন্তু শিরোজেম নামেও পরিচিত। ভালো করে মনে রাখবে, এখানে এই প্রশ্নটাই ঘুরে ফিরে আসে। দেখো লবণাক্ত ও ক্ষারীয় মাটি। লবণাক্ত ক্ষারীয় মাটি।
চলো আমরা দেখি লবণাক্ত ক্ষারীয় মাটি কি। বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানে কিন্তু এই লবণাক্ত ও ক্ষারীয় মাটিটা দেখা যায়। এই মাটি রে কালার, এই মাটি রে কালার, ঊষর, থুর, তোমার রাকার, কালো এবং তোমার চোপান নামে পরিচিত। এই সব নামগুলোতে এই লবণাক্ত ক্ষারীয় মাটি কিন্তু পরিচিত। চলো পরবর্তী দেখি, পিটি বা মার্শি। পিটি বা মার্শি, এটি হচ্ছে পিটি বা মার্শি। পিটি মৃত্তিকা তোমার কেরালার তোমার কোড্রাম ও আলাপুঝা জেলায় দেখা যায়। এই পিটি ও মার্শি, এই মাটিটি কোন জায়গায় দেখা যায়? কেরালার কোড্রাম ও আলাপুঝা জেলায় দেখা যায়। এই মৃত্তিকাকে কেরালার কারি বলে, এই মৃত্তিকাকে কেরালার কারি বলা হয়। বোঝা গেল এখানে ইম্পর্টেন্ট এই লাইনটাই। মার্শি বা জলাভূমি অঞ্চলে মৃত্তিকা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কেরালা, তামিলনাড়ুর উপকূলেও দেখা যায়। তাহলে চলো আমাদের মাটির ভাগ্যটা হয়ে গেল। আমরা পরপর একটা তোমার কি পেলাম, মৃত্তিকার ওপরে একটা ধারণা পেলাম, মৃত্তিকা কোথায় কোন কোন রকমের মৃত্তিকা হয় না হয়, এবং মৃত্তিকা থেকে কম বেশি এই মানে কোয়েশ্চেনগুলো ঘুরে ফিরে আসে, যেগুলো তোমার হলুদ লাইন করা আছে, যেগুলো মার্ক করা আছে হলুদ কালারে, সেইগুলোকে একটু বেশি করে পড়বে। এতটুকুই ছিল আজকের মৃত্তিকা নিয়ে। আমরা অবশ্যই এমসিকিউ আনবো মৃত্তিকার উপরে, আমরা টপিক অনুযায়ী কিন্তু কোশ্চেন করে থাকি। তোমরা ক্লাসগুলো দেখো, আগেরকার ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে। টপিক ধরে ধরে করি, যে কোনো যদি মৃত্তিকার ওপরে কোয়েশ্চেন হয় তো যত কোয়েশ্চেন মৃত্তিকার ওপরেই করব এরকমভাবে। যদি নদ নদী হয়, নদ নদীর ওপরে যত কোয়েশ্চেন হয় সেই নদ নদীর ওপরেই করব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো। তাহলে তোমাদের বুঝতে এবং নোট করতে এবং পড়তে সুবিধা হবে। এটাকে কিন্তু ফলো রেখে তোমরা পড়বে আশা করছি। তাহলে আমরা যে ভারতের মাটিকে 8টি ভাগে ভাগ করা হয়, 8টি ভাগ আমরা একটু ডিটেলসে জানলাম। তা এতটুকু ছিল। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে বলবে, এবং পরবর্তী ক্লাস আমরা পরপর অধ্যায় ভিত্তিক ভিত্তিক নিয়ে আসব। তোমাদের কোনো প্রবলেম হলে বা কোনো কিছুর জন্য যদি দরকার বা প্রবলেম হয়, অবশ্যই তোমরা সেটা কমেন্ট করবে। আর কোনো ভুল হয়ে থাকলে সেটাও বলবে, কারণ আমিও একজন স্টুডেন্ট, তোমরা জানো, অনেকে চিনো আমাকে। তা চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাস আবার আসবে, এমসিকিউ দেওয়ারও চেষ্টা করবে, এমসিকিউ ক্লাসও আসছে, জিকে এমসিকিউ, তোমরা সেগুলোকে ফলো রাখবে। চেষ্টা করব তোমাদের ভালোবাসা পেলে কিন্তু রেগুলার সব ক্লাসই হবে। অন্যান্য যেসব বন্ধুরা আমার ক্লাস করতো বা স্যাররা তোমাদের, তারা একটু সবাই কিন্তু পড়াশোনা নিয়ে চাপে আছে, তাই কেউ ক্লাস দিতে পারছে না তেমন করে। তা আমি টুকটাক তোমাদের ক্লাস দিয়ে যাব। ওদেরকে বলবো ওরা যদি পারে টাইম বের করে তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা পেলে কিন্তু সবাই ক্লাস করবে। অবশ্যই তোমরা ভালোবাসাটা জানাবে। তোমাদের আবার ক্লাস আসবে, ম্যাথ, তারপরে তোমাদের সায়েন্স, সব ক্লাস আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।